আজ আমরা তৃতীয় পর্বে প্রবেশ করছি। কবিতা আফ্রিকা, রবি ঠাকুরের লেখা। আগের দিনের সূত্র ধরে বলছি, আগের পাঠে যেই কবিতায় আফ্রিকাকে এক মানবীর সঙ্গে তুলনা করা হচ্ছে, এমন মানবী যার সম্মানহানি হয়েছে। কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে যখন আমি আলোচনা করেছি, তখন আমি বলেছি যে কিভাবে সাম্রাজ্যবাদ, ইউরোপীয় শক্তিবর্গ আফ্রিকার সম্মানহানি করেছে। কিন্তু খালি ইউরোপীয় শক্তিবর্গ যে আফ্রিকার সম্মানহানি করেছে তাই নয়। আফ্রিকাকে যদি এক নারী হিসেবে কল্পনা করি, কবি সেভাবেই কল্পনা করেছেন, তার একটা প্রগাঢ় অভিমান রয়েছে। অভিমান রয়েছে তথাকথিত সভ্যতার প্রতি, অভিমান রয়েছে প্রকৃতির প্রতিও। আমরা এর আগের পাঠগুলোতে পড়েছি যে কিভাবে তার জন্মভূমিখণ্ড থেকে প্রকৃতি আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে চলে এসেছে। এই অভিমান বশতই আফ্রিকা হয়তো নিজেকে আরো দুর্গম করে তুলেছে, আরো দুর্বোধ্য করে তুলেছে। আমরা আমাদের বাড়ির মেয়েরা যেভাবে বাবা মার প্রতি রাগ হলে আলাদা ঘরে গিয়ে দরজা লাগিয়ে রাখি, অনেকে মশা করি, অভিমান প্রকাশ করি নিজেকে গুটিয়ে নিয়ে, আফ্রিকাও হয়তো বাইরের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল দুর্বোধ্যতার পোশাকে, দুর্গমতার পোশাকে। অভিমান বশত, প্রকৃতির প্রতি অভিমান বশত নিজেকে আরো দুর্গম করে তুলেছিল। আমরা এতদূর পর্যন্ত আগের ক্লাসে পড়ে ফেলেছি। আজ এবার এই আফ্রিকার প্রতি সুসভ্য জগতের যে আচরণ, আমরা সেখান দিয়ে আজকের পাঠ শুরু করছি। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। আফ্রিকাকে ছায়াবৃতা, ছায়া যাকে আবৃত করে রেখেছে, ঢেকে রেখেছে। কিসের ছায়া? ঘন বনস্পতির ছায়া, অতিকায় গাছপালার ছায়া। তার ছায়ার তলায় আফ্রিকা নিভৃতে নিজেকে অস্তিত্বকে টিকিয়ে রেখেছিল। অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। আবিল ঘোলাটে, ময়লা। কেন আবিল? দৃষ্টিতে ছিল উপেক্ষা। কাদের দৃষ্টি? এইবার আসছেন সুসভ্য জাতির প্রসঙ্গে। আফ্রিকা যাকে আমরা এক নারী হিসেবে চিনছি, তার মানব রূপকে অস্বীকার করেছিল সুসভ্য জগৎ। তার কারণ তাদের দৃষ্টি ছিল ঘোলাটে, তাদের দৃষ্টিতে ছিল উপেক্ষা। তারা কি করেছিল আফ্রিকার সঙ্গে? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। একদম প্রথম দিকে আমরা পড়েছি যে মূলত 3 ধরনের সম্পদের লোভে ইউরোপীয় শক্তিবর্গ, যাদেরকে ইতিহাসের পাতায় আমরা চিনেছি সাম্রাজ্যবাদ বলে, তারা এই ধরনের দেশগুলিতে হানা দিয়েছিল। এক, মানব সম্পদ, মানুষকে দাস হিসেবে তুলে নিয়ে গিয়ে
বিদেশের বাজারে বিক্রি করে দেওয়া। যত স্বাস্থ্যবান সুস্থ মানুষ, দাস ব্যবসায় তার দর তত বেশি। এছাড়া প্রাকৃতিক সম্পদ, মাটির তলায় থাকা খনিজ সম্পদ, হিরে মণি মাণিক্য এবং বনজ সম্পদ। বনজ সম্পদ বলতে গাছ থেকে গাছের কাঠ হতে পারে, মধু হতে পারে, ভেষজ উদ্ভিদ হতে পারে, মশলা হতে পারে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। এই সমস্ত সম্পদের লোভে তারা হানা দিয়েছিল আফ্রিকাতে। লোহার হাতকড়ি মূলত দাস ব্যবসায়ের লক্ষ্যে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। যারা এলো তাদের নখ আফ্রিকার অরণ্যের নেকড়ের চেয়েও তীক্ষ্ণ। নেকড়ে এখানে প্রতীক মাত্র। নেকড়ে এখানে আফ্রিকার হিংস্র প্রাণীদের প্রতিনিধিত্ব করছে। হিংস্রতার প্রতীক হচ্ছে নখ। আমরা বলি যে মানুষের শক্তি কি? মানুষের শক্তি তার বোধ বা তার বুদ্ধি, তার মেধা, তার মনন, তার চিন্তা। আর হিংস্র পশুদের শক্তি নখ এবং দাঁত। নখ হিংস্রতার প্রতীক, আর নেকড়ে আফ্রিকার হিংস্র প্রাণীদের প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ সুসভ্য জাতিদের যারা আফ্রিকায় এলো লুট করতে আফ্রিকাকে, তাদেরকে দাগিয়ে দিচ্ছেন এইভাবে কবি। তাদেরকে চিহ্নিত করছেন যে তারা আফ্রিকার হিংস্রতম প্রাণীদের থেকেও অধিক হিংস্র। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। তাদের মধ্যে রয়েছে অহংকার। কিসের অহংকার? তারা সুসভ্য জাতি, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, অর্থ, সম্পদ এবং গায়ের চামড়ার রং, এগুলো তাদের অহংকারের কারণ। তারা অহংকারী, তারা দাম্ভিক, সেই শ্বেতাঙ্গ জাতি। গর্ব তাদের অন্ধ করেছে। এখানে একটি তুলনা ব্যবহার করেছেন কবি। গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সূর্যকে যারা পরাস্ত করেছে অরণ্য, অর্থাৎ এমন অরণ্য যে অরণ্যের ভেতর সূর্যের আলো প্রবেশ করতে ভয় পায়। অর্থাৎ ঘন সন্নিবিষ্ট অরণ্য, যেখানে সূর্যের আলো খুব কম মাটির তলায় পৌঁছায়। অর্থাৎ সূর্যকেও, সূর্যের কিরণকেও যারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যারা হারিয়ে দিয়েছে, সেই অরণ্য খুব স্বাভাবিকভাবে সূর্যকে যারা হারিয়েছে তাদের মধ্যে গর্ব হতে পারে। এটা একটা উপমার হিসেবে ব্যবহার করেছেন, কাব্যিক উপমা। কিন্তু সেই সূর্যহারা অরণ্যের থেকেও অধিকতর গর্ব শ্বেতাঙ্গ জাতিকে অন্ধ করে দিয়েছে। অথচ যাদের এই অন্ধত্বের, যাদের এই গর্বের মূলে রয়েছে তাদের গায়ের চামড়ার রং, তাদের বিজ্ঞান, তাদের প্রযুক্তিতে তাদের এগিয়ে থাকা। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের এই লোভ সম্পদের প্রতি, যে সম্পদে তাদের নিজের কোনো অধিকার নেই, সেই সম্পদের প্রতি তাদের লোভ, এই লোভ তাদের ভেতরের অমানুষতাকে নগ্ন করলো। নগ্ন করলো মানে প্রকাশ করলো, উদ্ঘাটিত করলো, বের করে আনলো। তোমার ভাষাহীন ক্রন্দনে
বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার ভাষাহীন ক্রন্দনে আফ্রিকা যে মানহারা মানবী, তাকে এক নারী হিসেবে কল্পনা করলেও সে তো এক দেশ যার সম্মানহানি হয়েছে, সে কাঁদছে, কিন্তু দেশের তো ভাষা থাকে না, তাই হয়তো তার ভাষা, তার ক্রন্দন ভাষাহীন, অথবা তার বেদনা এতটাই প্রবল যে বেদনাকে ভাষা হিসেবে, ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। সে কারণেও তার ক্রন্দন ভাষাহীন হতে পারে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। শ্বেতাঙ্গ দস্যুর দল, সুসভ্য মানুষ, তারা জুতো ব্যবহার করতো, এক বিশেষ রকমের জুতো, যে জুতোর তলায় কাঁটা দেয়া থাকতো। সেই আফ্রিকা, সেই মানহারা মানবী আফ্রিকা, সেই আফ্রিকার কান্না, তার কান্নার জল, সেই জলে রাস্তার ধুলো, রক্ত, তার সন্তানদের ঝরে পড়া শরীর থেকে রক্ত, তার সন্তানদের অশ্রু, সমস্ত মিশে যে কাদার পিণ্ড, সেই পিণ্ড সেই দস্যুর পায়ে, শ্বেতাঙ্গ দস্যুর পায়ের তলায় কাদার পিণ্ডে পরিণত হল, এবং সেই কাদার পিণ্ড চিহ্ন রেখে গেল তোমার অপমানিত ইতিহাসে। তুমি বলতে আফ্রিকা, আফ্রিকার অপমানিত ইতিহাসের পর এই অত্যাচার, এই অবমাননা এক স্থায়ী ছাপ ফেলে গেল। আফ্রিকার উপর যে অত্যাচার হচ্ছে, যখন এত অবমাননা হচ্ছে, সেই সময় ইউরোপের শ্বেতাঙ্গ সুসভ্য জগতে কি ঘটছে? এর ঠিক বিপরীত ঘটনা। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, খুব শান্তিময় পরিবেশ। এই ছবিগুলো আমাদের চোখের সামনে একটা করে ছবি ফুটে উঠছে। কি ছবি? প্রথম ছবি, সকালে এবং সন্ধ্যায় দয়াময় দেবতার নামে মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। মানুষ, সেখানকার শ্বেতাঙ্গ মানুষ দেবতার কাছে উপাসনা করছিল নিজের এবং নিজের পরিবার, তার মঙ্গলের জন্য। খালি একটা ছবি না, পরের ছবি কি? শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। তিনটে ছবি। কবিরা সুন্দরকে নিয়ে গান বাজছিলেন, আর মায়ের কোলে শিশুদের খেলা। এ তো পৃথিবীর সব থেকে পবিত্রতম দৃশ্যগুলোর মধ্যে একটা। এই ছবিগুলি কেন উল্লেখ করছেন? যখন আফ্রিকায় দস্যুর পায়ের তলায় রচিত হচ্ছে আফ্রিকার রক্ত, অশ্রু, ঘামের ইতিহাস, সেই সময় যারা এই ইতিহাস রচনা করছেন তাদের নিজের দেশে এর বিপরীতে এক শান্তি, স্নিগ্ধতাময় পরিবেশ। কিন্তু এই পরিবেশ অক্ষুণ্ণ থাকলো না। কবি যখন কবিতাটি লিখছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠছে। ফ্যাসিবাদ তার সমস্ত দাঁত নখ বার করে
সেই ইউরোপের অর্ধেক ইউরোপের উপর তার ক্ষতস্থান আঁচড়ে কামড়ে রক্তাক্ত করছেন ইউরোপকে। আমরা একদম প্রথমে ইতিহাস পড়েছি, জার্মানি এবং মূলত ইতালি এবং জাপানের ইতিহাস পড়ে। যারা মনে করত আমরাই সেরা, যারা গোটা পৃথিবীকে তাদের নিজের পায়ের তলায় মারাতে চেয়েছিল, পায়ের তলায় ঝুঁকিয়ে ফেলতে চেয়েছিল গোটা পৃথিবীকে, ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদের সব থেকে জঘন্য নোংরা যে স্তর, তার প্রকাশ ঘটেছি আমরা, তার প্রকাশ দেখেছি জার্মানি এবং ইতালির মাধ্যমে। যে ইউরোপীয় সাম্রাজ্যবাদ পূব এবং পশ্চিমে একের পর এক দেশে তার নিজের বড় বড় লোককে প্রকাশিত করেছে, রক্তাক্ত করেছে। ভারত, আফ্রিকার বিভিন্ন দেশ, লাতিন আমেরিকাকে, আর তাদের নিজেদের দেশে আজকে ফ্যাসিবাদের অশুভ পদধ্বনি, তারা নিজেরাও আজকে বিপদাপন্ন। এতদিন তারা রক্তাক্ত করেছে যে দেশগুলিকে, আজকে তাদের নিজের দেশে সেই রক্তের চিহ্ন, তারা আজকে বোধহয় আফ্রিকার বেদনাকে অনুভব করতে পারছে। কবি কি বলছেন? আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এই যে প্রদোষকাল, সন্ধ্যা নেমে আসছে, সন্ধ্যা, দিনের বিপরীতে অন্ধকার নেমে আসছে। অন্ধকার অশুভ বিষয়ের প্রতীক। অন্ধকার নেমে আসলে অন্ধকারের জীবেরা বেরিয়ে আসে। তাই গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে আসলো। কোন পশুরা? এই পশুরা হচ্ছে ফ্যাসিবাদের প্রতীক, মূলত জার্মানি এবং ইতালি। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। দিনের রাজত্ব শেষ, এবার অন্ধকারের রাজত্ব। গোটাই ইউরোপের অর্ধেকের বেশি তারা রক্তাক্ত করে ফেলল, ধ্বংসস্তূপে করে পরিণত করে ফেলল। বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি থেকে উড়ে যাওয়া বোমারু বিমান গোটা লন্ডনকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলল। অর্থাৎ ইউরোপ যারা অভ্যস্ত ছিল এশিয়া, আফ্রিকা বা লাতিন আমেরিকার উপর অত্যাচার করতে, আজকে তারা নিজেদের দেশের একই ব্যথা অনুভব করতে পারছে বা অনুভব করতে পারবে। সেই রকম একটা সময় যখন উপস্থিত হয়েছে, কবি বলছেন, তখনও কিন্তু শুরু হয়ে যায়নি যুদ্ধ। কবি অনুভব করছেন যে একটা ভয়ঙ্কর সময় নেমে আসছে। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও এ মানহারা মানবীর দ্বারে, বল ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। যখন এই ধ্বংসস্তূপ, যখন এই রক্তাক্তময় পরিস্থিতি নেমে আসতে চলেছে ইউরোপে, ইউরোপ যখন সম্মুখীন হচ্ছে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির, তখন নতুন যে যুগ আনবে, এই ধ্বংসস্তূপের পর নতুন সময়ের গান গাইবে যেই কবি, নতুন যুগের গান থাকবে যেই কবির কণ্ঠে,
সেই যুগান্তের কবি যিনি এই আফ্রিকার ব্যথাকে অনুভব করবেন, যিনি সুসভ্য জাতির অসভ্য বর্বর লোভের জন্য লজ্জিত হবেন, সেই কবির কাছে আহ্বান করছেন, যখন হয়তো সভ্যতার শেষ সময় ঘনিয়ে আসছে, সেই সময় একবার সেই মানহারা মানবী সেই আফ্রিকার সামনে, আফ্রিকার কাছে এসে দাঁড়াক, নতজানু হয়ে ক্ষমা ভিক্ষা করুক। দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মাঝে চারদিকে যুদ্ধের দামামা বেজে উঠছে, সেই হিংস্র প্রলাপের মাঝে সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। সেই ক্ষমা প্রার্থনায় কবি জানেন না এই সভ্যতার পরিণতি কি ঘটবে, তাও সেই সময়ে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার আগে, সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে কবিকে আহ্বান করছেন, যুগান্তের কবিকে আহ্বান করছেন আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করতে। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আমাদের আজকের পাঠ শেষ হলো। আমাদের আরেকটা ক্লাস লাগবে, দীর্ঘ কবিতা, এই কবিতাটা যাতে শেষ করতে পারি, শেষে প্রশ্নোত্তরের একটা থাকবে। আমি খুব সংক্ষেপে কি কি প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে এবং তার উত্তর কি ধরনের হতে পারে তার সংকেতটুকু খালি দিয়ে এই কবিতাটি শেষ করব আগামী পাঠে। আজকের পাঠ এখানেই শেষ করছি।